আচ্ছা, আমরা আজকে ইউভিএস এর ইউজটা একটু দেখবো। আমরা এতদিন অনেক থিওরিটিক্যাল পড়াশোনা করছি। তো আমরা জাস্ট এটার একটু সফটওয়্যার অ্যাপ্লিকেশনটা আজকে একটু দেখবো, ঠিক আছে? তো আপনারা ইভিউস এর ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, রাইট? তো এটা খুবই আহ, আচ্ছা, ইভিউস তো দেখা যাচ্ছে তাই না, ইন্টারফেসটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এটা খুবই ইজি ইউজ করা, আপনারা জাস্ট একটু আহ, মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলেই সব ধরতে পারবেন, ঠিক আছে? তো এটা একটু দেখেন। আমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজটা হলো আপনার ডেটা ইনপুট দেওয়া। তো আমি একটু লিখি যদি কমান্ড লাইনে। আপনার প্রথম কাজ ডেটা ইনপুট দেওয়া। ডেটা ইনপুট আপনি দুই ভাবে দিতে পারেন। একটা হচ্ছে ম্যানুয়ালি, আপনি নিজে হাতে টাইপ করে ডেটা ইনপুট দিবেন। আর একটা আপনার অপশন কি, ইম্পোর্ট করা। ইম্পোর্ট অপশনটাই আমরা বেশি ইউজ করি, যেহেতু আমরা ডেটাগুলো এক্সেল ফাইলে কালেক্ট করি, অথবা এখন গুগল ফর্মে কালেক্ট করি। কালেক্ট করার পর এটাকে আমরা এক্সেলে কনভার্ট করি, বা আরো কনভিনিয়েন্ট ওয়েতে ওয়েতে কনভার্ট করার পরে আমরা তারপর ইম্পোর্ট করি, ঠিক আছে? তো ম্যানুয়ালি ডাটা ইনপুট করার অপশনটা আমাদের তেমন খুব একটা কাজে লাগে না, কারণ আমাদের তো নর্মালি আমরা কাজগুলো করি অনেক বড় ডেটা সেট নিয়ে, রাইট? তো তারপরেও আপনারা জাস্ট একটু দেখে রাখেন ম্যানুয়ালি আপনি কিভাবে ডাটাটা ইনপুট দিবেন। তো আপনি যদি দেখেন, এই যে দেখেন, ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করে ওয়ার্ড ফাইলে ক্লিক করবেন, ঠিক আছে? ওয়ার্ড ফাইলে ক্লিক করলে, তো দেখেন এরকম একটা বক্স আপনার সামনে আসবে। এখানে দুইটা অপশন, আপনি যদি ডেটে রেগুলার ফ্রিকোয়েন্সি সিলেক্ট করেন আর ফ্রিকোয়েন্সিটা দেন অ্যানুয়াল। আমরা প্রথমে টাইম সিরিজ একটা ডেটা সেট ক্রিয়েট করছি। স্টার্ট ডেট দিলাম আমি 2010 থেকে, আমি ধরেন 2024 এর ডেটা ম্যানুয়ালি ইনপুট করব, ঠিক আছে? ফ্রিকোয়েন্সিটা কেমন, অ্যানুয়ালি। আপনি এখানে কোয়ার্টারলি, মান্থলি, বাই মান্থলি যে কোনো অপশন চুজ করতে পারেন। আমরা অ্যানুয়ালিটা সিলেক্ট করলাম। আর এখান থেকে অপশন হিসেবে সিলেক্ট করলাম রেগুলার ফ্রিকোয়েন্সি ডেটে, তার মানে আমরা টাইম সিরিজটাকে কাউন্ট করছি। তো এখানে আমরা যদি ওকে দিয়ে দিই, তাহলে দেখেন এখানে আপনার এরকম একটা আপনার বক্স ওপেন হলো। এখন আপনার কাজ, এখানে সি মানে কনস্ট্যান্ট, আর রেসিডুয়ালস মানে এরর টার্মটা এখানে অটোমেটিক্যালি নিয়ে নিল আপনার সফটওয়্যার। আপনার এখন কাজ হলো আপনার ভেরিয়েবলকে ইনপুট দেওয়া ম্যানুয়ালি, ঠিক আছে? আপনি যেহেতু ম্যানুয়ালি করছেন, তো আপনি কি করবেন, লিখবেন শুধু ডেটা। ডেটা লেখার পর আপনি ভেরিয়েবল গুলো যেগুলো দিবেন সেগুলোকে আপনি ইনপুট দিবেন। ধরেন আপনি আপনার ইনকাম, এটা একটা ভেরিয়েবল, এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইনকাম ভেরিয়েবলের নাম লিখলেন, লেখার পর স্পেস দেওয়ার পর আপনার ডিপেন্ডেন্ট ইনকামটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা ডিপেন্ড করছে কোন কোন ফ্যাক্টরের উপর, সেই ভেরিয়েবল গুলো আপনি ইনপুট দিলেন। ধরেন আপনার ডিপেন্ড করছে এডুকেশনের উপর, এরপর ডিপেন্ড করতে পারে আপনার এক্সপেরিয়েন্সের উপর। তো এই ভেরিয়েবল গুলো ক্রিয়েট করলাম আমরা। প্রথম ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সরি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। পরের দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। জাস্ট এই কমান্ড লাইনে এখানে যে আমরা আমরা এখানে কমান্ড দিচ্ছি সফটওয়্যারকে, ডেটা, তারপর ভেরিয়েবল গুলো, প্রথমটা ডিপেন্ডেন্ট, পরের গুলো ইন্ডিপেন্ডেন্ট। তারপর এন্টার বাটনে প্রেস করার পরে আমার দেখেন একটা মানে আপনার এক্সেল এর মতো একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখানে আমি যে ইয়ারটা সিলেক্ট করেছিলাম 2010 থেকে 2025, 10 থেকে 24, এভাবে আপনার এটা কালেক্ট আপনার রেডি হয়ে গেল, ঠিক আছে? তো যেহেতু এটা ম্যানুয়ালি, আপনার ভ্যালু গুলো ম্যানুয়ালি ইনপুট করতে হবে। 5 বিলিয়ন, ধরেন 6 বিলিয়ন ইনকাম, 7, 6, এভাবে ইনপুট দিবেন। আপনি এখানে কপি পেস্ট করতে পারেন। ধরেন এখানে আহ, এই ভ্যালু গুলো আপনি সিলেক্ট করে, যেটা আপনি এক্সেলে কাজ করছেন, ধরেন আপনি এইখানে দিয়ে দিলেন, কপি পেস্ট হয়ে গেল, ঠিক আছে? জাস্ট এক্সেল এর মধ্যে একটা ফর্ম, আপনি এখানে ম্যানুয়ালি এটা ইনপুট দিবেন। তো আপনারা কি ধরতে পারছেন আমি কি বলছি, ম্যানুয়ালি কিভাবে ডাটাটা ইনপুট দিবেন? একটু রেসপন্স করেন তো। জি স্যার। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আর বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। বোঝা না গেলে আমাকে একটু বলবেন, ঠিক আছে?
এই কাজগুলো ওকে আপনাদের স্যার। একটু জেনে রাখার জন্য আপনারা জাস্ট ম্যানুয়ালি ডাটাগুলো কিভাবে ইনপুট দিবেন। তো এভাবে আপনারা সব ফিল আপ করলে ডাটা ইনপুট দেওয়ার পর এটার উপর আপনারা রিগ্রেশন রান করতে পারেন। তো এটা আমরা ক্লোজ করে দিলাম, ডিলিট করে দিলাম, আমরা এটাও ডিলিট করে দিলাম, সেভ করলাম না। এখন আপনি যদি দেখেন এই সেম ওয়েতে আপনি কি করতে পারেন, প্যানেল ডাটা যদি আপনি করেন, নিউ অপশন, তারপর ওয়ার্ক ফাইল, আপনার যে বক্স সেম বক্সটা ওপেন হবে, এখানে আমরা ব্যালেন্সড প্যানেলে ক্লিক করব। ব্যালেন্সড প্যানেল, এখানে একটা অপশন বেশি আপনাকে ইনপুট দিতে হবে। ধরেন সেম আমরা 2010 থেকে 2024 এই টাইম পিরিয়ডে ডাটা কালেক্ট করব, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটা দেশের জিডিপি, ইনভেস্টমেন্ট, এগুলোর উপর, ঠিক আছে? তো নাম্বার অফ ক্রস সেকশন মানে আপনার, আপনি কয়টা কান্ট্রি সিলেক্ট করছেন, কয়টা কোম্পানি সিলেক্ট করছেন। মানে আমরা যখন প্যানেল ডাটা ডিফাইন করেছিলাম, এনটিটি, তারপর অবজারভেশন, এগুলো আপনাদের মাথায় থাকার কথা। তো ক্রস সেকশন মানে আমি কয়টা কান্ট্রির ডাটা ফ্রিকোয়েন্টলি কালেক্ট করবো, সেটা বোঝাচ্ছে, ঠিক আছে? তো নাম্বার অফ ক্রস সেকশন, আমি তিনটা কান্ট্রি বা তিনটা কোম্পানি ডেটা কালেক্ট করবো, জাস্ট এই ইনফরমেশনটা প্যানেল ডাটা থেকে আপনাকে এক্সট্রা দিতে হচ্ছে। তো এটা আমরা ওকে ক্লিক করার পর এগেইন আপনার এখানে ডেটা আপনার সেম ওয়েতে আপনি কি করবেন, ডেটা ইনপুট দিবেন, ঠিক আছে? তো যেহেতু আপনি কান্ট্রির ডেটা কালেক্ট করছেন, কান্ট্রিটার আপনি ডিপেন্ডেন্ট হিসেবে আপনি রাখতে পারেন জিডিপি। তারপর আপনি এখানে দেখতে পারেন জিডিপি কে কিভাবে নেট এক্সপোর্ট এফেক্ট করছে। আপনি আরো দেখতে চান জিডিপি কে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কিভাবে এফেক্ট করছে। জাস্ট সেই ওয়েতে আপনি ভেরিয়েবল গুলো ইনপুট দিবেন কমান্ড লাইনে। ডেটা লেখার পরে আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জিডিপি, এটা কিভাবে ডিপেন্ড করছে নেট এক্সপোর্ট, এফডিআই, বা আপনার আপনার এক্সচেঞ্জ রেট, এটাও দেখতে পারেন এক্সচেঞ্জ রেট কে কিভাবে এফেক্ট করছে। জাস্ট এগুলো র্যান্ডম কিছু ভেরিয়েবল আপনাদের বোঝার জন্য দিচ্ছি। তো এটা দেওয়ার পর আপনি যদি এন্টার দেন, তাহলে দেখেন আপনার যে টেবিলটা ক্রিয়েট হলো সেটা কেমন। টেবিলটা কি দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। হ্যাঁ, দেখেন 110 মানে ফার্স্ট অবজারভেশন, কান্ট্রি ওয়ান, ধরেন বাংলাদেশ। বাংলাদেশের 10 থেকে 24 পর্যন্ত এটা বাংলাদেশের ডেটা সেট। 2010-এ জিডিপি, নেট এক্সপোর্ট, এফডিআই, এক্সচেঞ্জ রেট কত ছিল, এগুলো ইনপুট দিবেন, 11, 12, 13। এই টু তে কি বোঝাচ্ছে বলেন তো, 210 কি বোঝাচ্ছে বলেন তো? ইন্ডিয়া অথবা পাকিস্তান হতে কোনো একটা। ইন্ডিয়া পার্সেন্ট, গুড, ভেরি গুড। তাহলে আমার আরেকটা অপশন থাকবে, এই যে 310, থার্ড কান্ট্রি 2010 সালে, থার্ড কান্ট্রি 2011 সালে, থার্ড কান্ট্রি 2012 সালে। সো আপনার জাস্ট আপনি অপশন সিলেক্ট করবেন, এখানে আপনার সবকিছু ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখেন আপনার এই মানে এই ওয়ার্ক ফাইলটাতে এটা ক্লোজ করে দিলাম। এখানে দেখেন আপনার 45 অবজারভেশন। 45 অবজারভেশন কেন? কারণ তিনটা কান্ট্রি নিচ্ছেন, প্রত্যেকটা কান্ট্রির এগেনস্টে 2010 থেকে 2024 15টা ডেটা সেট, 2010 সালে থেকে 24 সাল পর্যন্ত। তো 2010-এ বাংলাদেশের জন্য 15টা, বাকি দুইটা কান্ট্রির জন্য 15 + 15 30, তো টোটাল আপনার 50, টোটাল আপনার 45 অবজারভেশন, ঠিক আছে? তো এটা কি বুঝতে পারছেন আপনি ম্যানুয়ালি কিভাবে ডাটা ইনপুট দিবেন? জি স্যার। ঠিক আছে, তো এটা গেল, আমরা ডিলিট করে দিলাম এটা। এখন আপনাদের যেটা বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হবে, আপনি ডাটা ইম্পোর্ট করবেন, ঠিক আছে? তো এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। তো ডাটা যদি আপনার ইম্পোর্ট করতে হয়, আপনি ফাইলে ক্লিক করলেন, ফাইলে ক্লিক করার পরে ফাইল থেকে আপনি ওপেন অপশনে ক্লিক করবেন। ওপেন অপশনে ক্লিক করার পর ফরেন ডেটা অ্যাজ ওয়ার্ক ফাইল, এই অপশনে ক্লিক করবে। এটা আপনার কম্পিউটারের বা আপনি যে ফাইলটা আপলোড করতে চান সেই ফাইলটা সিলেক্ট করবেন জাস্ট। তো আমি যদি ডেস্কটপে একটা ফাইল রেখেছিলাম, তো উম, এইটা, এই যে ডেটা অনিমার্জ, জাস্ট এটা আপনি অপশনটা ক্লিক করবেন। এখানে আপনি এখানে আমার যে এক্সেল ফাইলটা, ওটা মেইনলি এক্সেল ফাইল। এক্সেল ফাইলটাতে আপনার কয়েকটা মানে টেবিল ওয়ান, মানে পেজ ওয়ান, শিট ওয়ান, শিট টু, এরকম ছিল। আমি শিট ওয়ানের জন্য সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এই ইন্টারফেসটা আসবে, আপনি কোন
পেজের উপর রিগ্রেশনটা রান করতেছেন, মানে আপনার র ডেটাটা কোন পেজ আছে, র ডেটা। সো শীট 1-এ আছে আমার র ডেটা। সো নেক্সট ক্লিক করলাম। এখানে আপনি চাইলে ভেরিয়েবল গুলোর আপনি নাম এসব চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সো দেখেন এই যে ডেট, এটা ডে, এটা ছিল আপনার নেম, এরপরে আপনার ডেট, ঠিক আছে। এটা আবার যদি আমরা ওপেন করি ফরেন ডাটা ওয়ার্ক ফাইল, এই ডাটাটাই আপনাদের একটু আমি এক্সেল ফাইলে দেখাতে চাচ্ছিলাম। দাঁড়ান একটু, আমি যদি এটা একটু এক্সেল ফাইলে আপনাদের দেখাই, তারপর এটা ইম্পোর্ট করি, তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। এটা ক্যান্সেল করে দিলাম। আচ্ছা দেখেন এখানে আপনার মেইনলি রিজার্ভ মানি, এটা কিভাবে এফেক্টেড হচ্ছে আপনার M1 M2 আর মানি মাল্টিপ্লায়ার, এই ফ্যাক্টর গুলো দ্বারা এটা আমরা অ্যানালাইসিস করতে চাচ্ছিলাম। এখানে আপনার 2023-এর এটা মান্থলি ডাটা, 2023-এ 1 জানুয়ারি থেকে আপনার 2000 ধরেন 11 মার্চ পর্যন্ত আপনার ডেটা সেট আছে। তো আমরা যদি নেক্সটে ক্লিক করি, এরপরে নেক্সটে ক্লিক করি, তো এখানে আপনি চাইলে ভেরিয়েবলের নামটা চেঞ্জ করতে পারেন। এখানে দেখেন ডেট, ভেরিয়েবলের নামটা এখানে চেঞ্জ করতে পারেন, ডেটের জায়গায় অন্য কিছু দিতে পারেন। এটা রিজার্ভ মানি, টোটাল রিজার্ভ কত 2023 সালে জানুয়ারি, জানুয়ারি মাসে আপনার রিজার্ভ মানি কত ওই সময়, M2 কত, M1 কত, মানি মাল্টিপ্লায়ার কত। এই ডেটাগুলো আমরা কালেক্ট করছি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে। আপনি এটা চেঞ্জ করে রিজার্ভ মানি লিখতে পারেন, এখানে নেমটা চেঞ্জ করে দিবেন। এটা ডেটা টাইপটা কেমন, নাম্বার, ঠিক আছে। M2 ডেটা টাইপ নাম্বার, M1 নাম্বার, নাম্বার, ঠিক আছে। So এই ডেটাগুলো আমার আছে। এখানে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, M1 M2 আর মানি মাল্টিপ্লায়ার। M1 এগুলো তো আপনারা পরিচিত, এগুলো ম্যাক্রোতে পড়ছেন। M1 মানে কি, মোস্ট লিকুইড ফর্ম। M1 এর মধ্যে কি কি আছে, M1 এর মধ্যে আছে আপনার আহ, যেটা আপনার রেডিলি অ্যাভেলেবল, মানে হাতে যে ক্যাশটা আছে, প্লাস ব্যাংকে ডিমান্ড ডিপোজিটে যে ভ্যালুটা আছে সেটা M1। আর M2 কি, M2 হচ্ছে M1 প্লাস আপনার সেভিংস ডিপোজিট প্লাস টার্ম ডিপোজিট। তো M1টা অনেক বেশি কম, অনেক বেশি লিকুইড, যেটা আপনি রেডিলি ক্যাশ হিসেবে ইউজ করতে পারছেন। আর M2টা একটু কম লিকুইড। আর মানি মাল্টিপ্লায়ার মানে আপনার মানি মানি আপনি ব্যাংক যদি লোন দেয়, মানি মাল্টিপ্লায়ার হিসেবে মানি সাপ্লাইটা কত পার্সেন্ট বাড়ছে, এটা একটা ক্যালকুলেশন দেখায়। তো এই ভেরিয়েবল গুলো আমার কাছে আছে। এটা যদি আমরা পেশ করি, আপনার আলটিমেটলি এখানে আমরা ক্লিক করলাম, তাহলে দেখেন আপনার এই বক্সটা আবার ওপেন হলো, যে বক্সটা আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করছিলাম। আপনাকে আমার তো ফলো করতে পারছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন এখন আপনার তো ম্যানুয়ালি কিছু ইনপুট দেন নাই, ম্যানুয়ালি যেহেতু কিছু ইনপুট দেন নাই, তো আপনার অটোমেটিক্যালি দেখেন এখানে আপনার ডেট যেটা ছিল M1 M2 রেজিডুয়াস আর রিজার্ভ মানি, এগুলো আপনার অ্যালফাবেটিক্যালি ক্রিয়েট হয়ে গেল। তো আপনি যদি এটা দেখতে চান কিভাবে দেখবেন, যে M1 M2 রিজার্ভ মানি, মানি মাল্টিপ্লায়ার, এই চারটা আপনার ছিল। এটা আপনি ওপেন করতে চান একসাথে, তাহলে অ্যাজ গ্রুপ আপনি দেখতে পারেন রিজার্ভ মানি, M1 M2 মানি মাল্টিপ্লায়ার। এটা কি বুঝতে পারছেন আমি কি বললাম, বলেন তো? একটু রেসপন্স করেন, না বুঝলে বলেন, আমি আবার বলি, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের তো কথা বলতে হবে।
স্যার এগুলো সিলেক্ট করার পর কি করলেন এটা দেখি নাই। আচ্ছা, আবার দেখেন। আপনি ধরেন শুধু M1 আর M2 এর ভ্যালু দেখতে যাচ্ছেন, দুইটা একসাথে সিলেক্ট করবেন। আপনার কন্ট্রোল আর অলটা মানে এই দুইটা একসাথে ক্লিক করে আপনি ওপেন দেওয়ার পর অ্যাজ গ্রুপ একসাথে দেখতে চাচ্ছেন, অ্যাজ গ্রুপ যদি দেখেন, ওপেন দেওয়ার পর অ্যাজ গ্রুপ দিবেন, তাহলে আপনার এই যে M1 M2 শুধু এই দুইটা আসলো, কারণ এই দুইটা দিয়ে আমি অ্যাজ গ্রুপ সিলেক্ট করছিলাম। বুঝতে পারছেন গুফরান? জি স্যার। ঠিক আছে। তো এখানে আসলে এই যে 2023 M01 এটার মানে কি বলেন তো? 2023 সালের লিকুইডিটি মানে 2003 সালের ফার্স্ট মান্থ 1, আপনার M1 এর ভ্যালু কত, M2 এর ভ্যালু কত সেটা। M1 M2 এগুলো মানি সাপ্লাই কে বলছে। M1 একটু লিকুইড, মানে লিকুইড মানে যেটা রেডিলি ইনভার্টেবল ইনটু ক্যাশ, আর M2 একটু কম লিকুইড। ঠিক আছে, তো এগুলো আপনাদের জানা থাকার কথা। M1 M2 আমরা একটা ম্যাক্রো ইকোনমিক টাইম সিরিজ ডেটা দেখছি। ঠিক আছে, 2003 2nd মাস ফেব্রুয়ারি, এখানে অনেকগুলো অবজারভেশন আছে আপনার। 2023 M01 মানে 2023 সালের ফার্স্ট মান্থ জানুয়ারি পর্যন্ত আছে। তো আপনার এখানে টোটাল কয়টা অবজারভেশন আছে বলেন তো, এখানে দেখে বলেন। 241টা। 241টা অবজারভেশন আছে। তো এটা রেগুলারলি ফ্রিকোয়েন্সি মান্থলি 2023 M01 এখানে কিভাবে আইডেন্টিফাই করা হয়েছে দেখেন। 2023 M01, 2023, 2003 M01, সরি 2023 M01। তো আপনি যদি এইখানে এই এই বক্সটাতে ক্লিক করেন, এই যে রেঞ্জ লেখা, স্যাম্পল লেখা, এটাতে ক্লিক করলেও আপনার এই ইনফরমেশন গুলো আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এই 241 অবজারভেশনে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখন আপনার কাজ কি বলেন তো? আপনার ডেটা তো আপনি ইনপুট দিলেন, এখন আপনার কাজ আপনি রিগ্রেশন অ্যানালাইসিস করবেন। ঠিক আছে, তো রিগ্রেশন অ্যানালাইসিস করার জন্য আপনি ধরেন আপনি আগে একটা মডেল আপনি ঠিক করলেন। তো আপনার মডেলটা কি? আপনার মডেলটা হবে ধরেন আপনি এই রিগ্রেশনটা রান করতে চান। এটা RM মানে কি বলেন? এটা আমরা রিগ্রেশন মডেলটা ঠিক করছি, আমরা এখনো রিগ্রেশন রান করছি না। আমাদের মডেলটা কি হবে সেটা আমরা ঠিক করছি। আমার রিজার্ভ মানিকে ধরেন এ আমার কোএফিসিয়েন্ট প্লাস B1 আমার M1 প্লাস B2 M2 প্লাস B3 মানি মাল্টিপ্লায়ার প্লাস ই প্লাস ই এরর টার্ম। এই এই যে আমি কমান্ড লাইনে মডেলটা যেটা আমরা রান করতে চাই লিখছি, এটাকে আপনারা দেখতে পারছেন? জি স্যার। তো এটা তো আমরা অনেক এতদিন ধরে এটাই পড়ে আসছি, আমরা এই মডেলটা এই ডেটা সেটের উপর বেস করে রান করতেছি। ঠিক আছে, তো এটা রান করার জন্য আমি কি করব একটু খেয়াল করেন। এগুলো একদমই ইজি, আপনার এক্সপ্লেনেশনটা হচ্ছে মেইন। আপনি এই কুইক ফাংশনে ক্লিক করবেন, কুইকে ক্লিক করার পরে এই যে কুইক কুইক ফাংশনে ক্লিক করার পরে আপনি এগুলো আপনার স্ট্যাটিস্টিক্স এর যে যে হিস্টোগ্রাম এগুলো যদি আপনি দেখতে চান, আমরা এস্টিমেট ইকুয়েশন এটাতে ক্লিক করব। এস্টিমেট ইকুয়েশন, আমরা এই ইকুয়েশনটাকে এস্টিমেট করতে চাই। ঠিক আছে, তো এস্টিমেট ইকুয়েশনে এখানে আপনি আপনার স্পেসিফিকেশন গুলো লিখবেন, মডেলটাকে কিরকম। আপনি এটা অবশ্যই এইখানে যে ভেরিয়েবল গুলো আছে সেটার সেই প্রসেসে আপনার লিখতে হবে। সো এখানে এখানে একটা হিন্টস দেওয়া আছে, এক্সপ্লিসিট ইকুয়েশন লাইক Y = C, তার মানে আপনার সি লিখবেন আগে। সি মানে আপনার কনস্ট্যান্ট, সি মানে কি বলেন? নমস্কার। কনস্ট্যান্ট। এরপর আহ, প্রথমে কি লিখবেন? প্রথমে সি লিখবেন না ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লিখবেন বলেন? ওয়াই ডিপেন্ডেন্ট প্রথমে কিসের ভেরিয়েবল। ভ্যালু লিখবেন? হ্যাঁ, হ্যাঁ, ডিপেন্ডেন্ট গুড। ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, প্রথমে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি আপনার আপনার এই বক্সে এই ওয়ার্ড ফাইলে যেভাবে লেখা আছে সেভাবে আইডেন্টিফাই করবেন, নাহলে আপনার এরর শো করবে। RM
এরপর লিখবেন একটা স্পেস দিয়ে, কোনো প্লাস চিহ্ন কিছু দেওয়ার দরকার নেই, সি কনস্ট্যান্ট, এরপরে M1 যেভাবে আছে সেভাবে M1, এরপরে M2 M2, mm এরপরে MM, আর কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। শুধু আপনার এইখানে যে ফরম্যাটে ভেরিয়েবল গুলো আইডেন্টিফাই হয়েছে, ইভিউস যেভাবে লিখছে, আপনি সেভাবেই এটাকে আপনি জাস্ট এই ফরম্যাটটা লিখবেন। আর এমটা কি আপনার বলেন? dependent variable ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সি হচ্ছে আপনার কনস্ট্যান্ট, M1টা হচ্ছে আপনার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, M2টা হচ্ছে আপনার ফার্স্ট সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, MM টা হচ্ছে আপনার থার্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার তো এটা করার পরে আপনার এখানে আপনি কোন মেথডটা রান করবেন, আমরা কোনটা বেশি জোর দিয়ে পড়ছি বলেন তো? ওএলএস পড়ছি না লিস্ট স্কোয়ার? জি স্যার এখানে অনেকগুলো মেথড আছে, ঠিক আছে, অনেকগুলো মেথড আছে। তো আপনার কোনটা সিলেক্ট করতে হবে? লিস্ট স্কোয়ার। এটা কি বুঝতে পারছেন? জি স্যার তো মেথডে কোনটা সিলেক্ট করবেন বলেন? OLS লিস্ট স্কোয়ার সিলেক্ট করবেন। এখানে আপনার স্যাম্পল 2023-এর মান্থ ওয়ান থেকে, 2003-এর মান্থ ওয়ান থেকে 2023-এর মান্থ ওয়ান, এটা অটোমেটিক্যালি আপনার ইনপুট দেওয়া আছে। আপনি যদি একটু কম ডেটা সেট নিতে চান তাহলে এখানে আপনি এটা শর্ট করে দিতে পারেন, বা এটা আপনি আর একটু বাড়াতে পারেন। আমরা স্যাম্পল সাইজ বাড়াতে হয় কমাতে হয়, এরকম অনেক ম্যানিপুলেশন আমাদের রিসার্চে করতে হয়। কত কত থেকে কোন রেঞ্জে নিব এখানে আপনি এটা স্পেসিফাই করে দিবেন স্যাম্পলের ঘরে, ঠিক আছে। এটা অটোমেটিক্যালি নিয়ে নেয় কমপ্লিট ডেটা সেট, পুরো ডেটা সেট এখানে অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। তো আপনি এটা বাড়াতে যে কমাতে পারেন, যে আপনি যদি রিসার্চ ডিমান্ড করে আপনার যতটুকু দরকার মাঝখান থেকে কিছু নিলেন, এটাও হতে পারে, ঠিক আছে। তো এরপরে আমরা ওকে বাটনে ক্লিক করার পর আপনার রিগ্রেশনটা অটোমেটিক্যালি রান হওয়ার পরে এই বক্সটা আপনার কাছে আসবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার ঠিক আছে। সো এই দেখেন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে একদম সবার উপর থেকে আমরা আসছি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আপনার reserve রিজার্ভ money মানি। মেথড কোনটা অ্যাপ্লাই করছি? লিস্ট স্কোয়ার্স। কখন এটা আমরা রান করলাম, স্যাম্পল কতটুকু নিলাম, আমার অবজারভেশন কয়টা আছে, 241, ঠিক আছে। এখন দেখেন এই বক্সটা, এই উপরের বক্সটা কিন্তু আমরা অলরেডি ক্লাসে অ্যানালাইসিস করছি, ইন্টারপ্রিটেশন অফ রিগ্রেশন। আমার কথা কি বুঝতে পারছেন? তো এইটার উপর বেস করে আমার ইকুয়েশনটা কি দাঁড়াবে, এখন এটা যদি আমাকে একটু বলেন তাহলে আর এম সমান হবে এ, মানে কোএফিসিয়েন্টের ভ্যালু কত বলেন তো? কোএফিসিয়েন্টের ভ্যালু যেটা দেখা যাচ্ছে, কোএফিসিয়েন্টের ভ্যালু, এটা কোন কোএফিসিয়েন্ট? সি মানে কনস্ট্যান্ট আলফা। এটা কি বুঝতে পারছেন বলেন তো? 10 1 0 6 7 6 2 9 প্লাস B1 এর ভ্যালু কত? M1 এর সাথে যে কোএফিসিয়েন্ট B1, এটা এটা কপি করে এখানে আনলাম। তাহলে এটা M1 লিখলাম, প্লাস M2 এর কোএফিসিয়েন্ট এটা কপি করলাম, N2 প্লাস মানি মাল্টিপ্লাই, কপি করে আপনার এইখানে নিয়ে আসলাম। তো এটা হলো আপনার মানি মাল্টিপ্লায়ার, প্লাস আপনার, আর এর তো এখন আর দরকার নাই যেহেতু আমি রান করছি অটোমেটিক্যালি। তো এখানে এই এই যে আমি ভ্যালু গুলো বসালাম, এগুলোকে আমরা ক্লাসে অ্যানালাইসিস করছি কিনা সেটা একটু বলেন। জি স্যার গুফরান একাই ক্লাস করতেছেন, বাকিদের কি অবস্থা? মুশফিক, আব্দুল্লাহ, অবন্তী, আফিয়া, জি স্যার করছি। বুঝতে পারতেছেন কিছু? জি স্যার, জি বুঝতে স্যার। পেরেছি। ঠিক আছে। তো এইগুলোর এক্সপ্লেনেশন আমরা খুব ডিটেইলে ক্লাসে অ্যানালাইসিস করছি। এই যে আহ, এখানে আমরা প্লাস মাইনাস কেন দিচ্ছি, এখানে এটা মাইনাস হয়ে যাবে কারণ আমার কোএফিসিয়েন্টটা তো মাইনাস, রাইট? তো আপনার পুরো ইকুয়েশনটা হবে এই ইকুয়েশনটা। তো এটা একটু দেখেন এখানে আমরা কি এটা আমরা কিভাবে এক্সপ্লেন করবো M1টা। ইফ M1 increases by 1 unit, then reserve money will increases by this unit, keeping M2 and MM
রিমেইন কনস্ট্যান্ট, অর্থাৎ M2 আর MM কে কনস্ট্যান্ট রেখে M1 যদি 1 ইউনিট বাড়ে RM বাড়বে 0.178। মানি মাল্টিপ্লায়ার আর রিজার্ভ মানির মধ্যে রিলেশনশিপটা কেমন? মানি মাল্টিপ্লায়ার যদি 1 ইউনিট বাড়ে, রিজার্ভ মানি -20 এত অ্যামাউন্ট কমে যাবে, কিপিং M1 M2 রিমেইন কনস্ট্যান্ট। এটা কি বুঝতে পারছেন বলেন তো? Yes, sir. এখন আমাকে একটু বলেন, তাহলে এই কোএফিসিয়েন্ট গুলো আমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে? তো এটা যদি ক্লিয়ার হয় আমাকে একটু বলেন তো, আমি কি এই যে আমি কি এটা ফর শিওর বলতে পারি কিনা যে 1 ইউনিট বাড়লে M1 বাড়বে এত ইউনিট, মানে আর রিজার্ভ মানি বাড়বে এত ইউনিট, M2 1 ইউনিট বাড়লে রিজার্ভ মানি বাড়বে এত ইউনিট। তো আমরা ভেরিয়েবল গুলো সিগনিফিকেন্ট কিনা এটা অ্যানালাইসিস করি স্ট্যান্ডার্ড আপনার টি স্ট্যাট আর প্রব ভ্যালু, পি ভ্যালুর উপর বেস করে। তো এখানে প্রত্যেকটার পি ভ্যালু কত বলেন তো? 0. আপনি যে মডেলটা রান করছেন সেটা পি ভ্যালু 0, আর আপনি মডেলের আগে একটা পি ভ্যালু সবসময় অ্যাজিউম করে নেন, সেটা হচ্ছে আপনার লেভেল অফ সিগনিফিকেন্স। সেটা কি আপনার লেভেল অফ সিগনিফিকেন্স, লেভেল অফ সিগনিফিকেন্স। তো সেটা আপনি ধরেন 5% অর 0.05, এটা আপনার লেভেল অফ সিগনিফিকেন্স। দ্যাট মিনস ইউ আর অ্যালাউইং দিস 5% অফ চান্সেস অফ এরর, তার মানে 5% চান্সেস অফ এরর আপনি অ্যালাউ করছেন। তো আপনার মডেলে এরর পি ভ্যালু কি দেখাচ্ছে? আপনার মডেলে এরর কত পার্সেন্ট বলেন তো? Yes, sir. পি ভ্যালু কত আপনার মডেলে? 0. 0। তার মানে আপনার মডেল, আপনার কনক্লুশন, আপনার ডিসিশন রুলটা কি ছিল? ডিসিশন রুলটা ছিল পি যদি আপনি আপনার প্রব ভ্যালু যদি আপনার লেস দেন আলফা হয়, লেস দেন আপনার 5% হয়, বা লেভেল অফ সিগনিফিকেন্স যদি আলফা হয় 5% হয়, বা 10% হয়, যে আপনি যে লেভেল অফ সিগনিফিকেন্সটা নেবেন, আপনি বলবেন আপনার ভেরিয়েবলটা সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট ভেরিয়েবল, যেগুলো আমরা অ্যানালাইসিস করে আসছি, ঠিক আছে? সিগনিফিকেন্ট ভেরিয়েবল। তো এটা গেল। এই টি স্টেট দিয়েও আপনি কিভাবে ডিসিশন নেবেন? আপনার টি স্টেটে দুইটা আপনি ভ্যালু পাবেন, একটা হচ্ছে আপনার ক্যালকুলেটেড টি, ক্যালকুলেটেড টি। ক্যালকুলেটেড টিটা এখানে কত? M1 এর ক্ষেত্রে বলেন তো 8.601072, M2 এর ক্ষেত্রে ক্যালকুলেটেড টি কত? 33 MM এর ক্ষেত্রে ক্যালকুলেটেড টি কত? -15.7। তো এটার সঙ্গে আপনি কার কম্পেয়ার করবেন বলেন তো? Tabulated T এর সাথে। ট্যাবুলেটেড টি। সো কম্পেয়ার করে যদি আপনি দেখেন আপনার ক্যালকুলেটেড টি গ্রেটার দেন ট্যাবুলেটেড টি, আপনি কি করবেন? আপনার ডিসিশনটা কি? রিজেক্ট দ্য Hypothesis. Hypothesis. নাল হাইপোথেসিস, ঠিক আছে? এখানেও আপনার যদি প্রব ভ্যালু পি ভ্যালুটা যদি লেস দেন 5% হয়, আপনি এখানেও আপনি রিজেক্ট করবেন, ঠিক আছে? সো এগুলো আপনার রিজেকশনের রুল। পি ভ্যালু দিয়ে করা ইজি কেন? পি ভ্যালুতে যদি আপনি রিজেক্ট করেন নাল হাইপোথিসিসকে, টি স্টেটে অবশ্যই এটা রিজেক্ট হবেই, ঠিক আছে? তো অল্টারনেটিভ অপশন নাই বা সুযোগ নেই। তো এই কারণে এই কারণে ইম্পর্টেন্ট, আপনি পি ভ্যালুটা দিয়ে মানে পি ভ্যালু দিয়ে খুব ইজিলি দেখা মাত্র বলে দিতে পারছেন এখানে কি হচ্ছে, ঠিক আছে? তো আপনার এই বক্সটা এই কারণে আমি ক্লাসে করে দেখাইছিলাম ইনিশিয়ালি যখন রিগ্রেশন পড়িয়েছিলাম, সাথে সাথে উপরের বক্সটা, ঠিক আছে? এটার সাথে সাথে আপনি আরো বেশ কয়েকটা ইনফরমেশন পাচ্ছেন এখানে। আর স্কোয়ার বলেন তো, আর স্কোয়ার আর অ্যাডজাস্টেড আর স্কোয়ার, এই দুইটা ভ্যালু কি দেখছেন আপনি? আর স্কোয়ার, অ্যাডজাস্টেড আর স্কোয়ার। Yes, sir. তো আর স্কোয়ারের ভ্যালু আপনি দেখেন, এটা আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? আর স্কোয়ারের ভ্যালু আর স্কোয়ার্ড স্কোয়ার্ড এর ভ্যালু অলমোস্ট 99%, অ্যাডজাস্টেড আর স্কোয়ার অলমোস্ট 99%, মানে
আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভেরিয়েশনকে অলমোস্ট 100% এক্সপ্লেইন করছে। মানে আপনি যে ভেরিয়েবল গুলো নিচ্ছেন, যে মডেলটা নিচ্ছেন, ওটা ওটা মানে পারফেক্টলি ফিটেড একটা মডেল, মানে রিলেশনশিপ খুব স্ট্রংলি আছে এদের মধ্যে। আমার কথাটা কি বুঝতে পারছেন? আর স্কোয়ার 99% হওয়ার মানে কি, আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এক্সপ্লেইন করছে ভেরিয়েশনকে 99%। সো এই ভ্যালুটাও খুব সিগনিফিক্যান্ট। এখন বলেন তো, প্রব এফ স্ট্যাটিস্টিক প্রবাবিলিটি অফ এফ স্ট্যাটিস্টিক 0, এটার মানে কি? এগেইন আমার আপনি এখানে জিরো ডিসিশন, এরর আছে। হ্যাঁ, 0 হওয়া মানে? জিরো এরর আছে এখানে। মানে আপনি তো কম্পেয়ার করবেন, ডিসিশনটা কি? আপনার লেভেল অফ সিগনিফিকেন্স 5%, আপনার মডেলে, মানে আপনার মডেলে কি নাই, এরর, মানে চান্সেস অফ এরর 0%, মডেলটা পারফেক্টলি ফিটেড একটা মডেল। সো এখান থেকে আপনার কনক্লুশনটা কি বলেন তো, যে এফ স্ট্যাটিস্টিকটা কি ক্যালকুলেট করে? জয়েন্ট সিগনিফিকেন্ট। এফ স্ট্যাটিস্টিক 0, আপনি আপনি ফর শিওর এই M1 M2 MM জয়েন্টলি RM কে এফেক্ট করে। কি বললাম? প্রব ভ্যালু থেকে আপনি ডিসিশন নিতে পারছেন খুব ইজিলি। আপনি আপনার M1 M2 MM জয়েন্টলি কাকে এফেক্ট করছে বলেন তো? আর একটু। আর একটু ডিসঅ্যাপয়েন্ট, ঠিক আছে, এগুলো একটু আপনি নোট নিয়ে রাখবেন। ডারবিন ওয়াটসন স্টেটটা 0.80। তো এটা অটো কোরিলেশন, এটা আমরা আজকে দেখছি না, আমরা আজকে লাস্ট যে আরেকটা জিনিস একটু দেখবো, সেটা হচ্ছে মাল্টি কোলিনিয়ারিটি কিভাবে আইডেন্টিফাই হয়, মাল্টি কোলিনিয়ারিটিকে কিভাবে এক্সপ্লেন করবেন। সো এটা একটু দেখেন, এখানে মাল্টি কোলিনিয়ারিটি কিভাবে বের করবেন এই মডেলে। এখানে কোথায় যাবেন, এখান থেকে ভিউতে যাবেন, এই যে এই বক্সের ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পরে দেখবেন কোএফিসিয়েন্ট ডায়াগনস্টিক্স। কোএফিসিয়েন্ট ডায়াগনস্টিক্স এ দেখার পরে ভ্যারিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর, ভিআইএফ, এটাতে ক্লিক করবেন। মাল্টিকোলিনিয়ারিটির জন্য ভিআইএফ যে চেক করতে হয়, এটা তো আমরা পড়াইছিলাম ক্লাসে, এটা কি মনে আছে? বলেন তো, মাল্টিকোলিনিয়ারিটি ডিটেক্ট করার ওয়ে কি, আমরা পড়িয়েছিলাম, মনে আছে? বলেন। আরে বাবা, মনে না থাকুক, পড়াইছি যে, এটা বলেন। কি স্যার করাইছেন? আমরা কি বলেছিলাম, ভ্যারিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর ভিআইএফ যদি গ্রেটার দেন 10 হয়, তাহলে সেখানে মাল্টিকোলিনিয়ারিটি আছে বলে আমরা ধরে নিব, তো তখন আমার মডেলকে কারেকশন করতে হয়। তো এখানে মারি মাল্টিপ্লায়ার ছাড়া বাকি দুইটা ভেরিয়েবলে সেভিয়ার আপনার মাল্টিকোলিনিয়ারিটি আছে, 98 93। সো মাল্টিকোলিনিয়ারিটি এই সেন্টার্ড ভিআইএফ থেকে আমরা ক্যালকুলেট করবো, সো মাল্টিকোলিনিয়ারিটিটা অনেক বেশি। তো মাল্টিকোলিনিয়ারিটি আপনার সলভ করার রেমেডি আমরা কি কি করেছিলাম, যদি 10 এর নিচে হয়, যেমন থাকে তেমন, যেমন ছিল তেমন রেখে দেওয়া যায়, এটা একটা অপশন, ঠিক আছে। আরেকটা অপশন কি, আপনি কন্ট্রোল ভেরিয়েবল, ফোকাস ভেরিয়েবল দিয়ে বলেছেন, যেটা আপনার ফোকাস ভেরিয়েবল ওটা আপনি চেঞ্জ করতে পারেন না, কিন্তু যেগুলো কন্ট্রোল ভেরিয়েবল সেটাকে আপনি আপনি অমিট করতে পারেন, তাহলে দেখেন আপনার কি অবস্থা হয়। আমি অ্যাজিউম করে নিলাম আমার M2টা এখানে আমার কন্ট্রোল ভেরিয়েবল, তো এটাকে আমি অমিট করে দেখি আমার মাল্টিকোলিনিয়ারিটি কমে কিনা। মাল্টিকোলিনিয়ারিটি থাকা খুব বড় একটা প্রবলেম, ঠিক আছে। তো এটা আমি যদি এখন কাজ করতে চাই, আমি কি করব? তো এখান থেকে আমি জাস্ট এস্টিমেটে ক্লিক করব, এই এস্টিমেট অপশনটাতে ক্লিক করব। এস্টিমেট অপশনে ক্লিক করার পর আমি যদি M2টাকে অমিট করে আবার রিগ্রেশনটা রান করতে চাচ্ছি, তাহলে আমি দেখতে চাই মাল্টিকোলিনিয়ারিটি কি অবস্থা হয়। তো এটা আমি করলাম, M2টাকে অমিট করে দিলাম, অমিট করার পর আমি আবার রিগ্রেশনটা রান করলাম। সো দেখেন, এটা করার পর পি তে আপনার কিছু ভ্যালু আছে, ভ্যালু আসছে, আগে 0.0% ছিল, কিন্তু এখনো স্টিল আপনার ভ্যারিয়েবল গুলো সিগনিফিকেন্ট, কারণ স্টিল দে আর বিলো 5% ইউর লেভেল অফ সিগনিফিকেন্স। এফ ভ্যালু এখনো 0, এখনো আপনার R² 99%। এখন একটু দেখি মাল্টিকোলিনিয়ারিটি কি অবস্থা। ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পর কোএফিসিয়েন্ট ডায়াগনস্টিক্স, তারপর ভ্যারিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর। এখন দেখেন তো,
M1 আর MM এর ভিআইএফ কত হয়ে গেছে? 10 below. বিলো 10, মানে মাল্টিকোলিনিয়ারিটি সেভিয়ার কি নাই। সো মাল্টিকোলিনিয়ারিটি ডিটেক্ট করার একটা অপশন হচ্ছে আপনার এই যে M1, মানে ভেরিয়েবল গুলো, মানে যেটা আপনার ফোকাস ভেরিয়েবল না কিন্তু কন্ট্রোল ভেরিয়েবল, সেটাকে অমিট করতে পারেন। তো এখন আর আর কি অপশন হতে পারে, ধরেন আপনি কোনোভাবেই M2টাকে বাদ দিতে চাচ্ছেন না, তো M2টাকে আপনি রেখেই দিলেন মডেলে। তো তখন আপনার রেজাল্ট আগের মতো হয়ে গেল। সেক্ষেত্রে আপনার কি করতে হয়, যে চেঞ্জ দ্য মেজার, মানে যে ভেরিয়েবলটা বেশি মাল্টিপোলারিটি দেখাচ্ছে ওটার মেজার চেঞ্জ করে দেন। M2 এর গ্রোথ আপনি নেন, M2 এর জায়গায় গ্রোথ অফ M2 এরকম একটা ভেরিয়েবল ক্রিয়েট করে সেটা দেখেন, সেটা দিয়ে মাল্টিপোলারিটি কেমন আসে। ঠিক আছে। তো এই মেজার গুলো আমরা পড়েছিলাম। তো এই হলো আপনার রিগ্রেশনের অ্যানালাইসিস। আমরা যদি আরেকটা ডেটা সেট দিয়ে আমরা একটু দেখি, এই ডেটা সেটটা কি আপনাদের ক্লিয়ার কিভাবে এক্সপ্লেন করলাম আমরা টার্মগুলো? মেইনলি আমরা ভেরিয়েবল, কোএফিসিয়েন্ট, টি স্টেট, প্রব ভ্যালু, আর স্কোয়ার ভ্যালু, এফ স্টেট আর ভিআইএফ, এই পাঁচটা জিনিস আমরা রবিবারে আপনার থেকে আমি একটু দেখতে চাই আপনারা আমাকে বোঝাতে পারছেন কিনা। একটা ডেটা সেট দিয়ে দিব, গ্রোথ অফ ওটা এম explain- টু এটা কিভাবে রিলেট করবে আবার? কোনটা? গ্রোথ এটা অফ M2, জি স্যার। মানে আপনার এক্সেল ফাইলে তো M2 ভ্যালু আছে, তো ওটার গ্রোথ রেট, মানে এক্সেল ফাইলে তো আপনি ক্যালকুলেশন করতে পারবেন। সো ওটার গ্রোথ রেট আপনি, ওটা গ্রোথ রেটও বের করা আছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে। তো আপনি ডিরেক্ট M2 এর জায়গায় গ্রোথ অফ M2 এই ভেরিয়েবলটা নিয়ে চেক করবেন আপনার মাল্টিকোলিনিয়ারিটি কি অবস্থা। এই মডেলে যে মাল্টিকোলিনিয়ারিটি আসছে, এটা নিয়ে আপনি এই মডেলের যে কনক্লুশন ড্র করবেন, এটা পারফেক্ট কোনো কনক্লুশন আপনার হবে না। এখানে এক্সেসিভ লেভেল অফ মাল্টিকোলিনিয়ারিটি আছে, বুঝতে পারছেন? তো আপনি তো একটা অপশন দেখলেনই, একটা ভেরিয়েবল আপনি যখন অমিট করে দিলেন M2টা, সাথে সাথে মাল্টিকোলিনিয়ারিটি সবগুলো ভেরিয়েবলে কমে আসছে। এটা একটা অপশন। বাদ দিতে না চাইলে আপনার মেজারমেন্টটা চেঞ্জ করতে হয়, যেটা আমরা ক্লাসে এক্সপ্লেন করছিলাম ভালো মতো। ঠিক আছে। তো এটা গেল এক্সপ্লেনেশন। আমরা যদি কুইক আরেকটা ডেটা সেট দিয়ে, এটা আমরা ডিলিট করে দিলাম এগুলো, এই আরেকটা ডেটা সেট দিয়ে আমরা আরেকটা রিভিউ করে আজকে শেষ করে দিব। হ্যাঁ? এগুলো আমরা একটু মুছে দিলাম। এইটা রেকর্ডিং আছে, রেকর্ডিংটা দেখবেন আপনারা অবশ্যই। আমরা আরেকটা ফাইল ওপেন করবো। ফাইল ওপেন করার জন্য কি করি, ফাইলে ক্লিক করব। এরপর আমরা যেহেতু ইম্পোর্ট করব ফরেন ডাটা অ্যাজ ওয়ার্ক ফাইল, তো আমরা চলে যাব তো ডেটাতে যদি যাই, ই ভিউস, এখানে আমরা অনেকগুলো ডেটা সেট আছে, যেটা আমরা ক্লাসে বারবার মানে করি, ক্লাসে বারবার প্র্যাকটিস করি, ওটা একটু দেখি। ঠিক আছে। এখানে দেখেন এগুলো রেডি ডেটা সেট। এগুলো আপনি মানে ওয়েবসাইট, মানে যে কোনো, আপনি জাস্ট মানে একটু ইন্টারনেট সার্চ করলেই পাবেন, এগুলো প্র্যাকটিস পারপাজেই করা। তো এখানে অবজারভেশন কয়টা বলেন তো? 526। 526টা অবজারভেশন। ঠিক আছে। এত ভেরিয়েবল নিয়ে তো আমি করতে পারবো না, রাইট? আমি একটা মডেল দেখি এখানে। আমি আপনাকে আমার যেটা আমি করতে চাই, ওয়েজ কিভাবে এই যে এডুকেশন এক্সপেরিয়েন্স দ্বারা এফেক্টেড হচ্ছে, এটা চেক করব। অ্যাট দ্য সেম টাইম আমি দেখতে চাই ফিমেল আর মেলের মধ্যে কোনো আপনার, মানে ফিমেল ভেরিয়েবলটা যদি অ্যাড করি, ডামি ভেরিয়েবল, ফিমেলটা কেমন ভেরিয়েবল বলেন তো? দামে ভেরিয়েবল। এই ভেরিয়েবল, এই চারটা সিলেক্ট করে আমি যদি দেখতে চাই, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে অ্যাজ গ্রুপ দেখবো। তাহলে দেখেন ওয়েজ, আপনার এটা আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা কিভাবে এফেক্টেড হচ্ছে এডুকেশন এক্সপেরিয়েন্স দ্বারা, প্লাস জেন্ডারটা এখানে কোনো রোল প্লে করছে কিনা। ওয়ান মানে কি বলেন তো এখানে? ফিমেল। হ্যাঁ, আর জিরো মানে? মেল। মেল। ভেরি গুড। তো এই যে ফার্স্ট যার ডাটা দিচ্ছেন সে ফিমেল, ফোর্থ যার ডাটা দিচ্ছেন সে মেল। সো ওয়েজ 6, 8, এখানে এভাবে ডাটাগুলো দেওয়া আছে। আপনার 526 জন পার্সন থেকে এই ডাটাটা কালেক্ট করা হয়েছে। তো দেখেন এখানে আমি আর মডেলটা লিখলাম না, আমি সরাসরি আমরা এটাতে কাজ শুরু করে দিব। ঠিক আছে। তো কাজ করব কি, এখানে সবগুলো ডাটা লেখা আছে, আমরা জাস্ট কুইকে যাব। কুইকে
কুইকে যাওয়ার পর আপনার এস্টিমেট ইকুয়েশনে ক্লিক করব। এস্টিমেট ইকুয়েশনে ক্লিক করার পরে আমরা আহ, ওই যে ইকুয়েশনটা লিখবো। সো আমার প্রথমে কি থাকবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে যেভাবে লেখা আছে ডেটাগুলো ইভিউজে সেভাবেই লিখতে হবে, নাহলে এটা আইডেন্টিফাই করতে পারবে না। আমার ওয়েজ হচ্ছে আমার কি ভেরিয়েবল বলেন, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, রাইট? ওয়েজটা কি ভেরিয়েবল বলেন? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, গুড, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। স্যার কনস্ট্যান্ট। কমান্ডে তো লেখা তো জরুরি না। না না, জরুরি না, ওটা আপনাদের বোঝানোর জন্য। কমান্ডে আপনি যদি ম্যানুয়ালি লিখেন, ম্যানুয়ালি ইনপুট দেন, তখন আপনার ডেটা লিখে ওই যে আমরা যেটা দেখাচ্ছিলাম ভেরিয়েবল, ওটা লিখতেই হবে। আপনি যখন ইম্পোর্ট করছেন ডেটা, তখন আর কমান্ডে লেখার কিছু নাই আপাতত, বুঝতে পারছেন? জি স্যার। হুম। আপনি ইম্পোর্ট করে ফেলছেন ডেটা এক্সেল ফাইল থেকে। তো ওয়েজ, ওয়েজের পর কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের পর আমি ই ডি ইউ সি, এডুকেশন। এরপর আপনাকে দেখাবো, আমরা নিব এক্সপেরিয়েন্স। এরপর আমরা নিব আরেকটা কি ভ্যারিয়েবল নিতে চাইলাম, ফিমেল, ফিমেল, যেটা লাস্ট ক্লাসে আমরা দেখলাম ডামি দিয়ে। সো এটা লিস্ট স্কোয়ার রান করবো। এখানে স্যাম্পল 526 জন, আপনি চাইলে 500 জনেরও নিতে পারেন, ঠিক আছে? এখানে একটা এরর আসবে, বলেন তো কি এরর আসবে? এটা যদি আমি ওকে ক্লিক করি, একটা এরর আসবে, দেখছেন এররটা কি এক্সপিরিয়েন্স আসছে? ভুল লেখছেন। জি স্যার। হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা ভুল লেখা হয়েছে এখানে, ই এক্স হবে, গুড। তো এইখানে আমরা এটা কারেক্ট করে দেবো, যেটা আমি দেখানোর জন্য আপনাদের, যদি আপনি যেভাবে ডাটাটা ইম্পোর্টেড হয়েছে সেইটা টাইপ না করেন, এটা আপনার আপনার মানে এরর দেখাবে। এই যে জাস্ট ক্লিক করার পর আমি রেজাল্টটা পেয়ে গেলাম, বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে। তো এই যে এই টেবিলটা আপনার এক্সপ্লেইন করতে হবে, আর স্কোয়ারটা এক্সপ্লেইন করতে হবে। এখানে আর স্কোয়ার কম, দেখতে পারছেন? আর স্কোয়ার 30%, ঠিক আছে। আর এফ ও জিরো, বাকিগুলো আপনার আপনার ভেরিয়েবল গুলো ভালো মতোই সিগনিফিকেন্ট। এডুকেশন, এক্সপিরিয়েন্স, সব জিরো। এফ স্ট্যাটিস্টিক, জয়েন্ট প্রবাবিলিটি, জয়েন্ট সিগনিফিকেন্ট অনেক হাই। এখন একটু দেখি আপনার এই কিসের ভিএফ, মাল্টিকোলিনিয়ারিটি আছে কিনা। ডারউইন ওয়াটসন টেস্ট, এখানে অটো কোরিলেশন আছে 1.8, 1.9 এই রেঞ্জে থাকলে আমরা শিওর না। ডারউইন ওয়াটসন টেস্টের রেজাল্ট থেকে মানে একটু ডিফিকাল্ট হয়ে যায়। যাই হোক, ডারউইন ওয়াটসন আজকে দেখছি না, এটার অ্যানালাইসিস। অটো কোরিলেশনের জন্য ডিডাব্লিউ টেস্ট দেখছিলাম, এটা কি মনে আছে না ভুলে গেছেন? মাল্টিকোলিনিয়ারিটি মনে করতে পারছেন না, এটা কিভাবে মনে করবো? ভিউতে গিয়ে আমরা কি দেখবো বলেন তো, কোএফিসিয়েন্ট ডায়াগনস্টিক্স। তারপর কি দেখবো, ভিআইএফ, ভ্যারিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টরস। এরপর দেখার পর বলেন তো কি অবস্থা আপনার ভালো মাল্টিকোলিনিয়ারিটি? অবস্থায় আছে। ভালো অবস্থায় আছে, টেনের নিচে আছে, এখানে আপনার কোনো কাজ করার কিছু নাই। ঠিক আছে, গুড। তো এই হলো আপনার মাল্টিকোলিন, এই যে সেন্টার্ড ভিআইএফটা, এটা আপনার জন্য ইম্পর্টেন্ট। তো এখানে আরো অনেক, এগুলো এখন তো ডাউনলোড আপনারা করে রাখবো কিভাবে, রিসার্চ গুলো এগুলো? ডাউনলোড করার অপশন আছে, ঠিক আছে। ওটা আপনি যদি ক্রস দিতে চান, তাহলে ডাউনলোড করার অপশন, সেভ করার অপশন চলে আসবে, বুঝতে পারছেন? আপাতত এটা তো চলে গেল, ঠিক আছে। তো ওটা ইস্যুস না, ওটা একটু দেখে নিয়ে, তাহলে আমি নেক্সট ওই ক্লাসে দেখাই দিব ডাউনলোড করাটা, মানে সেভ করাটা, ঠিক আছে। তাহলে আজকে এইটুকুই থাক। আপনার কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার একটা ডাটা সেট হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন স্যার। একটা না, অনেকগুলো ডেটা সেট দিয়ে দিচ্ছি। তো আপনি ইভিউসার ডাউনলোড করে তারপর রান করতে পারবেন ইভিউসার ফরম্যাট, ঠিক আছে। তো ওগুলো একটু প্র্যাকটিস করতে থাকেন। আর উম, নিজে নিজে একটু অ্যানালাইসিস করেন। আমি তো জাস্ট রিগ্রেশনের সঙ্গে রিলেটেড, আপনি এখানে অন্যান্য যে ইকুয়েশনে গিয়ে যে অপশন গুলো আছে সেগুলো একটু ঘাটাঘাটি করেন। এখানে এগুলো একটু দেখেন কি কি অপশন আছে না আছে, ঠিক আছে। জাস্ট আমি বেসিকটা ধরাই দিলাম, এখন আপনারা কাজ চালানোর মতো কাজ করতে পারবেন, জাস্ট ফলো করতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করি। আর এরপরও সমস্যা থাকলে একটু ফ্রেন্ডদের হেল্প নেন। আর রবিবার অবশ্যই অবশ্যই ক্লাসে কি নিয়ে আসতে হবে বলেন?
ল্যাপটপ। ডেস্কটপ। হ্যাঁ, ল্যাপটপ। ঠিক আছে, এটার উপর কিন্তু 5 মার্কস থাকবে, এটা অ্যাসাইনমেন্টের পার্ট। রবিবার আমরা যে এক্সামটা নিব আপনার, সেটাতে আপনার 5 মার্কস থাকবে, এটা অ্যাসাইনমেন্টের পার্ট আপনার। ঠিক আছে, তো অবশ্যই যাদের ল্যাপটপ নাই চিন্তা করেন না, আমি আপনাকে মানে এক কারো না কারো কাজটা আগে শেষ হয়ে যাবে, বা দরকার হলে আমারটাও নিয়ে গেলাম ল্যাপটপ, আপনার কাজ করে দেখাতেই হবে। আর যদি পারেন ডেস্কটপটা সহ নিয়ে আসেন, সমস্যা নেই, ডেস্কটপে কাজ করুন। ঠিক আছে, ঠিক আছে।